নুসরাতের গগন ফাটানো চিৎকারে হেলদোল হল না সৈয়দ বাড়ির কারোর। রুমানা খাতুন ব্যস্ত হাতে লাঠি নিয়ে উঠে দাঁড়ালেন। তিনি বুঝলেন না হচ্ছেটা কি এখানে আসলে। আরশ হাত টেনে বের করতে চাইল নুসরাতকে, কিন্তু নুসরাত ধরে বসে রইল ওখানে। আরশ কপালে ভাঁজ ফেলে হাত ছেড়ে দিয়ে খেতে মনোযোগ দিল। যখন ইচ্ছে হয় হবে বের হোক তার কি। রুমানা খাতুন চিন্তিত গলায় বললেন, তোর বউয়ের গলার আওয়াজ শুনলাম না, কোথায় ও? আরশ যারপনাই বিরক্ত হয়ে বলল, নানি চুপচাপ খাও, আছে এখানেই। আরশ কথা বলা শেষ করে খেতে নিতেই নুসরাত টেবিলের নিচ থেকে মাথা বের করে চেয়ারে উঠে বসল। রুমানা খাতুন চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নিচে কি করছিলে? নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে উত্তর ভাবল। উত্তর সাজিয়ে নিয়ে বলল, আসলে নানি আমার পায়ে মশা কামড় দিচ্ছিল। টেবিলের নিচে ঢুকে মশাগুলো মারছিলাম। নুসরাত কথা শেষ করতে করতে কয়েকবার হাঁচি দিল নাক চেপে। তারপর আরশের দিকে তাকিয়ে নাক বরাবর থাপ্পড় মারল। খেতে থাকা আরশের গলায় খাবার আটকে গেল। নিঃশ্বাস ফেলতে না পেরে চোখের কোণ লাল হয়ে গেল। তারপর পুরো রুম কাঁপিয়ে হাঁচি দিয়ে উঠল। রুমানা খাতুন লাঠি তুলে নুসরাতকে ইঙ্গিত দিয়ে বললেন, স্বামীর গায়ে হাত তুলো, এটা অন্যায়। নুসরাত কথা উত্তর দিতে নিয়ে হাঁচি দিয়ে উঠল একসাথে অনেকবার। আরশের অবস্থা সেইম হল। দুজন হাঁচির অবস্থা ব্যাগতিক দেখে হাঁটা ধরল বাহিরের দিকে। মানুষের মাঝখানে বসে হাঁচি দিলে তাদের খেতে অসুবিধা হতে পারে ভেবে নাজমিন বেগম নুসরাতের সচরাচর এরকম অ্যালার্জি বেড়ে গিয়ে হাঁচি দেয়, এজন্য পানি গরম করে নাকে ভাপ দেন যাতে একটু হলেও হাঁচি দেওয়া বন্ধ হয়। প্রথমে মনে করেছিলেন শুধু নুসরাত হাঁচি দিচ্ছে। কিচেন থেকে বের হয়ে যখন দেখলেন নুসরাতের সাথে তাল মিলিয়ে আরশও হাঁচি দিচ্ছে তখন উনার মুখ মাছের মতো হা হয়ে গেল। মুখ কোনোরকম বন্ধ করে বড় বলে করে পানি গরম করে নিয়ে আসলেন। আদেশের স্বরে দুজনকে বললেন, সোফায় বসো। আরশ চুপচাপ বসতে চাইল, প্রতিমধ্যে হাঁচি দিয়ে উঠল। নুসরাত একের পর এক হাঁচি দিয়ে চলেছে। আরশ একটা হাঁচি দিলে নুসরাত 5টা হাঁচি দেয়। এমন কর্মকাণ্ডে আরশ চোখ বাঁকিয়ে নুসরাতের দিকে তাকাল। নাজমিন বেগম চাদর নিয়ে এসে দুজনের মাথা ঢেকে দিলেন। গরম পানির বোল টেবিলের উপর রেখে বললেন, পানি থেকে বের হওয়া গরম ধোঁয়াগুলো টেনে নাও, তাহলে নাকে পিটপিট করা কমে যাবে। আরশ মাথা চাদর দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচের দিকে বসে ভাপ নিতে লাগল। নুসরাত চুল টেনে ধরে বলল, আরিবাস, শালা তুমি একা একা নিজের নাক ঠিক করে নিবে আর আমার নাক এরকম থাকবে তা তো হববেবে। কথা শেষ করার আগেই হাঁচি দিয়ে উঠল। আরশ নুসরাতকে চুল থেকে হাত ছাড়তে না দেখে নুসরাতের চুল সেও টেনে ধরল। দুজন দুজনের দিকে তাকাতেই নাকি গলায় হেসে উঠল। তোকে দেখতে বান্দরের মতো লাগছে, কিরকম নাকের ঢগা লাল হয়ে আছে। বললেই হলো, নিজেকে আগে দেখুন লাগছে কেমন, তারপর না হয় অন্যকে সার্টিফিকেট দিবেন। আপনাকে বান্দরের জামাই লাগছে। আরশ নুসরাতকে জ্বালানোর জন্য বলল, দেখি তো দেখি, তোর চোখ বড় বড় করে তাকা। নুসরাত বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, কেন? আরশ চোখ পাকিয়ে বলল, তোকে তাকাতে বলেছি তুই তাকাবি, এত প্রশ্ন কিসের? নুসরাত কথা বাড়াল না, চোখ বড় বড় করে তাকাতেই আরশ কিছুটা এগিয়ে এসে নুসরাতের সামনে বসল। নুসরাত হাত দিয়ে চোখের নিচের চামড়া টেনে ধরে কর্নিয়া বড় করার চেষ্টা করল। আরশকে দূরে সরা কথা বলেই নাকমুখ হাত দিয়ে চেপে হাঁচি দিয়ে উঠল। নুসরাত নিজের অবস্থানে ফিরে এসে চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল, বলুন নিজেকে দেখতে পাচ্ছেন? আরশ কথা না বলে কাজ ঘেঁষল নুসরাতের। নুসরাত হাতের তালু দিয়ে নাক ঘষল নাকের পিটপিট কমানোর জন্য। চোখ তুলে তাকাতেই দেখল আরশ তাদের মধ্যে থাকা 2 ইঞ্চির দূরত্ব মিটিয়ে তার মুখের সামনে চলে আসছে। এক হাত দিয়ে চাদর টেনে দিল মুখের সামনে। নুসরাত কিছু বলার জন্য হা করতেই আরশ এক হাত দিয়ে মাথার পিছন দিকে হাত গলিয়ে চেপে ধরল শক্তভাবে। নুসরাত সরতে চাইল পিছন দিকে কিন্তু সরতে পারল না। তার আগেই প্রগার চুমুতে সিক্ত হল তার ওষ্ঠাধর। প্রগার চুমুতে দিশেহারা নুসরাত যখন চুমু ভাঙ্গতে চেয়ে পিছনের দিকে সরতে চাইল তখন আরশ তা বুঝে তার পেশিবহুল হাত দিয়ে টাইটলি মাথা চেপে ধরে নিজের শরীরের সাথে আটকে রাখল। হঠাৎ এমন চুমুতে নুসরাতের বুকের বা পাশে কম্পন শুরু হল। শরীরে অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি হল। অনুভূতির ধার না ধরে নুসরার হাত দিয়ে ঠেলে আরশকে পিছনের দিকে সরাতে চাইল। আরশ সরল না উল্টো নুসরাতের কোমর চেপে ধরে সামনের দিকে নিয়ে আসল। শক্ত বুকের সংস্পর্শে নুসরাতের প্রায় মিয়ে পড়ার অবস্থা। নাকে ব্ল্যাকবেরির তাজা এবং মিষ্টি গ্রান এসে লাগল।
আরশ এক প্রকার চাইল আস্ত নিজের ভিতর নুসরাতকে ভিতরে ঢুকিয়ে নিতে। যখন নুসরাত রুদ্ধশ্বাস হয়ে আসলো আরশ ধীরে ধীরে ঠোঁট ছেড়ে দিয়ে কপালের সাথে কপাল লাগিয়ে নিল। আরশ টেনে শ্বাস নিতে চাইল, তার আগেই নুসরাত আরশের নাক চেপে ধরল দু হাত দিয়ে। বিস্ময় নিয়ে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত দাঁত কেলিয়ে হাসল। কিছুক্ষণ আগে চুমু খাওয়ার জন্য ঠোঁট লাল হয়ে আছে। আরশ কিছু বলতে চাইল, নুসরাত বলল, শালা এখন তোকে শ্বাস আটকে মেরে ফেলি। তখন যদি আমি মরে যেতাম তাহলে কি হতো? বউ মরলে আর বউ পাইতি? আরশ নুসরাতের হাত টেনে সরিয়ে দিল। নুসরাতের থেকে মুখ ফিরিয়ে নিয়ে পানির দিকে তাকিয়ে শ্বাস টেনে ভিতরে নিতে চাইল। গম্ভীর গলায় বলল, জীবনে শুনেছিস লিপ কিস করতে গিয়ে কারোর মৃত্যু হয়েছে? নুসরাত কিছুটা ভাবল, তারপর থতমত খেয়ে নিজেকে জিতানোর জন্য নিজের সাফাই গেয়ে বলল, অন্য কেউ এতক্ষণ কাউকে চুমু খেয়েছে নাকি যে মরবে? আপনি না শালা এতক্ষণ চুমু খেলেন। মনে হচ্ছে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। আর এত যদি শখ বউকে চুমু খাবেন তাহলে বলতেন বেডরুমে গিয়ে দুজনে মিলে ডব্লিউ ম্যাচ খেলতাম। আরশ কেসে উঠল। নুসরাত আরশের পিঠ গলিয়ে হাত রাখতে চাইল কিন্তু পারল না। হাত ফিরিয়ে নিয়ে এসে আরশের গলা পেঁচিয়ে ধরে বলল, আর জীবনে চুমু খাবেন? 100 বার খাব। তোর কি? নুসরাত বাঁকা দৃষ্টিতে তাকাল। হাত তুলে আরশের নাকে মারতে নিবে আরশ নুসরাতের হাত চেপে ধরল। এই শরীর নিয়ে তুই এসব করছিস? আমি যদি একবার তোকে ঠিক করে ধরি তুই তো আর নড়তে পারবি না। নুসরাত আরশের কথার মানে প্রথমে বুঝতে পারল না। নখ মুখে ঢুকিয়ে কামড়াতে কামড়াতে ভাবতে লাগল, আসলে বলেছেটা কি শালা? ভালো কিছু বলেনি তা মুখ দেখেই বুঝা যাচ্ছে। কিরকম উপর থেকে নিচের দিকে তাকাচ্ছে আর খবিসের মতো করে হাসছে। যখন নুসরাতের মাথা ধরতে পারল আরশের বাচ্চা তাকে অশ্লীল ইঙ্গিত দিচ্ছে, তখন চোখ বড় বড় করে তাকিয়ে ধুম ধুম কিল বসিয়ে দিল। আরশ হেসে উঠল শব্দ করে। ছিহ, কি অশালীন কথাবার্তা! আরশ চোখ ছোট ছোট করে বলল, আপনি বললে দোষ নেই, আমি বললেই দোষ ম্যাডাম। আমি বললে ওটা অন্য বিষয় স্যার। খাবার শেষ হওয়ার পর ইশরাত বাধ্য হয়ে জাইনের পিছন পিছন গেল। ড্রয়িং রুমে নুসরাত আর আরশ চাদরের ভিতর বসে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। একজন আরেকজনকে রাগানোর জন্য হেয়মূলক কথা বলছে। ইশরাত দীর্ঘশ্বাস ফেলল। যখন দেখে এরা তখনই ঝগড়া করে। জাইন দাঁড়াল না, পা চালিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। ইশরাত না চাইতেও হাঁটতে হলো জাইনের সাথে পা মিলিয়ে। রুমে প্রবেশ করে জাইন দরজা বন্ধ করে দিল। ইশরাত চোয়াল ঝুলিয়ে বলল, আমার হাত খুলুন। কখন থেকে লক করে রেখেছেন? আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। জাইন এমন ভাব করল যেন ইশরাতের কথা শুনতে পাচ্ছে না। পকেটে এক হাত পুরে বারান্দার দিকে এগিয়ে গেল। কথা কি কানে যায় না? আমার হাতটা খুলে দিচ্ছেন না কেন? চাবি নেই। চাবি নেই মানে কি? তখন ঢিল মেরে ফেলেছেন কেন? জাইন ইশরাতের দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকাল। সমস্যা কি? এই রকম করার মানে কি? আমার হাত খুলে দিন, আমি আমার রুমে যাব। তোমার রুমেই আছো। জাইন, আপনার সমস্যাটা কি বলুন? আমার আবার কি সমস্যা হবে? ইশরাত দাঁতে দাঁত চেপে বলল, সব সমস্যাই তো আপনি করছেন। জাইন নিজের দিকে আঙুল তুলে বলল, তুমি আমাকে ব্লেম করছো ইশরাত। আমি তোমাকে কি বলেছিলাম ধীরে ধীরে আমরা সব ঠিক করে নিব? তুমি কি করলে? অ্যাপার্টমেন্ট থেকে আমাকে না বলে চলে আসলে। এতেও আমি কিছু বলিনি, কিন্তু তুমি কার পারমিশন নিয়ে বাংলাদেশ এসেছে ইশরাত? আমি তোমাকে এই অধিকার দেইনি যে তুমি আমার সাথে ডিসকাশন ছাড়া দেশে আসবে। জাইন দাঁতে দাঁত চেপে কথাটা বলল। ইশরাত নিশ্চুপ হয়ে জাইনের দিকে তাকাল। কথা বলছো না কেন এখন? তোমার বিন্দুমাত্র ধারণা আছে আমি কুকুরের মতো দিন রাত এক করে তোমাকে খুঁজেছি কোথায় কোথায়? জাইন তাচ্ছিল্য করে হাসল। ইশরাতের গাল ডান হাত দিয়ে চেপে ধরে বলল, আর তুমি আমাকে না বলে চলে আসলে? এই তোমার ম্যাচুরিটি। তোমার ম্যাচুরিটির গোষ্ঠী কিলাই। ইশরাত জাইনের কথার বিপরীতে সম্পূর্ণ আলাদা উত্তর দিল। আমার কি অধিকার ওখানে থাকার? ওটা তো আপনার আর আপনার প্রেমিকার অ্যাপার্টমেন্ট। জাইন বিস্ময় ভ্রু তুলে তাকাল। ঠোঁট কামড়ে বলল, প্রেমিকা? ইশরাত সুর টেনে বলল, কেন চিনতে পারছেন না মিসেস এমিলিকে? জাইন কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ চোখে তাকাল। রুর গলায় বলল, কি হয়েছে এমিলির সাথে? ইশরাত কোনো কথা বলল না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। জাইন পৈশাচিক হাসি হেসে ইশরাতের মুখের দিকে ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে ডিপ গলায় বলল, আরে কথা বলছো না কেন? তুমি বলবে নাকি আমি অন্য ব্যবস্থা নিব? ইশরাত জাইনের দিকে শান্ত চোখে তাকাল।
জাইন ইসরাতকে কথা বলতে না দেখে গাল চেপে নিজের দিকে ফিরাল। ইসরাত গাল থেকে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু জাইনের মতো সুঠাম দেহের ব্যক্তির কাছে ইসরাতকে নিজের কাছে চুনোপুটি মনে হল। জাইন মুখ চেপে ধরায় মাথা তুলে উপরের দিকে ইসরাতের তাকাতে হল। অনেক সুন্দর করে অনেকবার জিজ্ঞেস করেছি, লাস্টবারের মতো বলছি, তুই বলবি নাকি আমি মুখ খুলাবো আমার পদ্ধতিতে? ইসরাত আঙুল তুলে বলল, একদম তুই তোকারি করবেন না। 100 বার করব। তুই দেশে আসলি কেন? তোকে আমি টাইম দেইনি আমার সাথে বোঝা পারার জন্য। তুই আমার পারমিশন নিয়েছিলি। তোর সাথে যে আমি এতক্ষণ সুন্দর করে কথা বলেছি এটা তোর ভাগ্য। তোর জায়গায় অন্য কেউ হলে থাপড়ে গাল লাল করে দিতাম। ইসরাত বিস্ময় মুখ হা করে নিল। এটা কোন জাইন? এত এগ্রেসিভ আচরণ করছে কেন? জাইন ইসরাতের তোলা আঙুল মুচড়ে দিয়ে বলল, একদম আমাকে আঙুল দেখাবি না। তোর ওই আঙুল আমি হালকা ঠোকা দিলে ভেঙে যাবে। এবার বল, ভালোয় ভালোয় দেশে আসছিস কেন? ইসরাত ঠোঁটে চেপে দাঁড়িয়ে রইল। জাইন ইসরাতের মাথা চেপে ধরে নিজের দিকে নিয়ে এসে বলল, তুই চাচ্ছিস আমি কিছু করি তাই না? এজন্য মুখ বন্ধ করে বসে আছিস। ওকে ডান, আই এম কিসিং ইউকের লিপস, এন্ড হোয়াটেভার হেপেন, নেক্সট উইল বি এন্টায়ারলি ইউকের রেসপন্সিবিলিটি। ইসরাত জাইনের এমন কথায় থতমত খেল। ঢোক গিলে কিছু বলতে নিল, ইউকের টাইম ইজাপ। মৃদু বাতাসের সাথে তাল মিলিয়ে জাইন পা বাড়াল ইসরাতের দিকে। ইসরাত চোখের পাতা ফেলে নরবরে পায় পিছনের দিকে সরে গেল। জাইন এক পা বাড়াল, ইসরাত এক পা পিছন দিকে সরল। জাইন একেবারের জন্য ইসরাতের থেকে চোখ সরাল না। মিষ্টি গন্ধ পুরো বারান্দায় ছড়িয়ে গেল। জাইন নিজের 29 বছরের কামনা বাসনা শিকল ছেড়ে বের হয়ে আসল। আকাঙ্ক্ষা নিয়ে চেপে ধরল নিজের বিবাহিত স্ত্রীর ঘাড়। চোখের পলকের সাথে দুটো ওষ্ঠাধরের একসাথে মিলন হল। শক্ত চুমুতে সিক্ত হল দুটো ঠোঁট। চুমুর সাথে নিজের ক্ষোভ মিটানোর জন্য জাইন হালকা কামড় মারতে লাগল। নিজেকে সামলাতে যখন ইসরাত ব্যস্ত তখন ঠোঁটে চিনচিনে ব্যথার জন্য মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করল। জাইন চুমু ভেঙে ইসরাতের উদ্দেশ্যে বলল, ইট সাউন্ডস গুড। লজ্জায় ইসরাতের গাল লাল হয়ে গেল। জাইনের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। জাইন ছাড়ল না, উল্টে প্রয়োজনীয় স্পেস পাওয়ার জন্য ইসরাতকে ঠেলে বারান্দার রেলিংয়ের সাথে চেপে ধরল। জীবনে প্রথম কোন পুরুষের সান্নিধ্যে এসে ইসরাতের বুক আশঙ্কায় কেঁপে উঠল। বুকের ভিতরের স্বাভাবিক গতিতে চলতে থাকা নরম মাংসপিণ্ড ধুকপুক করে উঠল। শরীরে কাঁপন অনুভূত হল। অসারতা ইসরাতের পা প্রায় ভেঙে আসল। নিজেকে সামলানোর চেষ্টা করল মেয়েটা, কিন্তু পারল না। জাইন হ্যান্ডকাফ পরা হাত কোনোরকম করে ইসরাতের কোমরের কাছে নিয়ে বেষ্টনী তৈরি করল, যাতে ইসরাত পড়ে না যায়। শ্বাস নেওয়ায় কষ্ট হওয়ায় জাইন ঠোঁট ছেড়ে দিয়ে সরে দাঁড়াল, কিন্তু কোমর আর ঘাড় থেকে হাত একটুও সরাল না। জাইন নিলজ্জের মতো দাঁত কেলিয়ে বলল, আই লাভ ইউকের লিপ টেস্ট। ইসরাত লজ্জায় লাল গাল নিয়ে চোখ নিচের দিকে দিল। জাইন ইসরাতের থুতনি তর্জনী আঙুলের সাহায্যে উপরের দিকে তুলে বলল, টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বলো কি হয়েছিল সেদিন। আমি আরেকবার টেস্ট করতে চাই। ভ্রু তুলে ইশারা করল ঠোঁটের দিকে। ইসরাত ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। জাইন ইসরাতের দিকে পা বাড়িয়ে বলল, তুমি বলবে। ইসরাত অস্থির গলায় বলল, বলছি তো। এভাবে হুমকি দিচ্ছেন কেন? তোমাকে হুমকি না দিলে কাজ হয় না। একটা প্রবাদ আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এটা তোমার জন্য প্রযোজ্য আমার কাছে মনে হচ্ছে। ইসরাত মিনমিন করে বলল, আপনার এমিলি বলেছিল ওটা ওর অ্যাপার্টমেন্ট, আমি আত্মসম্মানহীনের মতো ওখানে পড়ে আছি। তাই আমি বের হয়ে এসেছি ওর অ্যাপার্টমেন্ট থেকে। জাইন রাগে চুল টেনে ধরল। থুতনিতে হাত বুলাতে বুলাতে বলল, আরে তুমি গাধা নাকি? ও বলল ওটা ওর অ্যাপার্টমেন্ট আর তুমি চলে আসলে আত্মসম্মান দেখিয়ে। ওটা আমার অ্যাপার্টমেন্ট। আমি মাসে মাসে এর ট্যাক্স দেই এত ইউরো সরকারকে, আর আমার বাসায় এসে আমার বউকে বের করে দিল আর আমি জানলামই না। ইসরাত আবেগে আপ্লুত হয়ে গেল। থমথমে গলায় বলল, আমি জানতাম নাকি ওটা আপনারা অ্যাপার্টমেন্ট? আমাকে তো কল করে বলতে পারতে। ইসরাত হাত ছাড়া করল না সুযোগ। জাইনকে ঠেস দিয়ে বলল, আপনার কি সময় আছে আমার কথা শোনার? আপনি তো আপনার মিটিংয়ে ব্যস্ত। জাইন ইসরাতের ঠেস দেওয়া বুঝতে পেরে হালকা হাসল। ইসরাতকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের একান্ত কাছে টেনে আনতে আনতে ডিপ গলায় ফিসফিস করে বলল, নিজের অধিকার নিজেকে নিয়ে নিতে হয়, প্রয়োজনে ভালোবেসে নয়তো ছিনিয়ে। হোয়াটএভার ইউ ডিজায়ার।